নমস্কার বন্ধুরা, গল্পের ডালি বাই শুভ গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে স্বপন কুমারের লেখা ভূতের গল্প চক্র রেলে ভূতের কান্না। গল্প পাঠ, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টে আমি শুভ। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চলুন এবার তাহলে গল্প শুরু করা যাক। বুদ্ধিশ্বর বুদ্ধি খাটিয়ে শেষ পর্যন্ত চক্ররেলে উঠে পড়ল। দুর্ভোগ কপালে থাকলে তা কেউ খণ্ডাতে পারে না। না হলে মরবি তো মর, দিনক্ষণ দেখে মর। এমন অদিনে অক্ষণে কেউ মরে? একে পৌষ মাস, তা আবার রাত্রিবেলা। এই রাত্রে গঙ্গায় স্নান করে ওঠার কল্পনাও করা যায় না। কিন্তু যা কল্পনা করা যায় না তা সত্য হয়ে দেখা দিল আজ বুদ্ধিশ্বরের ভাগ্যে। অফিস থেকে এসেই শোনে পাড়ার জটিলেশ্বর পাকরাশি মারা গেছে। কয়েকদিন ধরেই অবস্থা খারাপ যাচ্ছিল। হাই প্রেশার, তার উপর আবার ডায়াবেটিস। আর 6 মাস ধরে জমে মানুষে টানাটানি চলছে যাকে বলে। আরজিকর হাসপাতালে ভর্তি ছিল। ছেলেদের অক্লান্ত সেবা শুশ্রূষা, বউয়ের বুক ভরা ভালোবাসার বাধাকে ছিঁড়ে ফেলে পরিজন আত্মীয় স্বজনকে চোখের জলে ভাসিয়ে জটিলেশ্বর চলে গেল। বুদ্ধিশ্বরের অন্তরঙ্গ বন্ধু ছিল জটিলেশ্বর। একই পাড়ায় বাস, আবার অফিস পাড়াও একই জায়গায়, ডালহৌসি স্কোয়ার। এক অফিস না হলেও দুজনেরই মার্চেন্ট অফিসে চাকরি। জটিলেশ্বর বছর 2 হলো রিটায়ার করেছেন। বুদ্ধিশ্বরের এখনও বছরখানেক বাকি আছে রিটায়ার্ড হতে। একই সঙ্গে বাজার যাওয়া, অফিস যাওয়া, অফিস ফেরা, হেদুয়ায় বেড়াতে যাওয়া প্রভৃতি অধিকাংশ সময় কেটেছে দুজনের। পাড়ার লাইব্রেরি মাস্টারদাস স্মৃতি পাঠাগারেও আজীবন সদস্য দুজন। ছেলেবেলায় পড়াশোনা খেলাধুলা করেছে দুজনে একই সঙ্গে। এমন মিলমিশ সচরাচর দেখা যায় না। হরিহর আত্মা যাকে বলে। আশ্চর্য, এই নামেরও মিল রয়েছে দুজনের মধ্যে, বুদ্ধিশ্বর আর জটিলেশ্বর। সেই জটিলেশ্বর মারা গেল। একটা পাঁজর ভেঙে গেল যেন বুদ্ধিশ্বরের। এতদিন সব ঠিকঠাক চলে শেষ বয়সে শেষ সময়ে যে এত বড় একটা অমিল এসে দেখা দেবে তা কি কেউ কল্পনা করতে পারে? কিন্তু কল্পনা নয়, একেবারে বাস্তবে রূপ নিল তা। সময়ে সময়ে বুদ্ধিশ্বরের মনটা হু হু করে উঠতে লাগলো। কিন্তু মনের কথা মনে চেপে রেখে সবই করে যেতে হবে। কর্তব্য বড় সাংঘাতিক জিনিস। হাতে মুখে একটু জল দিয়ে কোনো রকমে 1 কাপ চা খেয়ে বুদ্ধিশ্বর ছুটল নিমতলা শ্মশানে। সারা দিন ছোটাছুটি খাটাখাটনির পর শরীর যেন আর চলতে চায় না। ঘুম থেকে উঠেই দৌড়ঝাঁপ শুরু হয়। বাজার দোকান করতেই সকালের দিকে 2-3 বার ছুটোছুটি করতে হয়। তারপর কাক স্নান সেরে নাকে মুখে কোনো রকমে 4টি গুজে ছোট অফিস মুখো। ছোট বললেই অবশ্য ছোটা যায় না, রীতিমতো কসরত করতে হয় অফিসে পৌঁছতে। বাসে চিড়ে চ্যাপ্টা, ট্রামে বাদুর ঝোলা অবস্থায় অফিসে পৌঁছানো যে কি কষ্টকর তা একমাত্র অফিস যাত্রীরা ছাড়া আর কেউ বুঝবে না। অফিস থেকে ফিরবার সময়ও ওই একই অবস্থা। এতদিন বয়স ছিল, রক্তের জোর ছিল। এতদিনে যা চলেছে এখন আর তা চলতে চায় না। এখন আর চলা নয়, এখন শুধু ঠেলা। যন্ত্রপাতি বিকল হয়ে পড়লে তাকে যেমন শুধু তেল দিয়ে চালানো সম্ভব হয় না, তেমনি হয় বুড়ো বয়সের অবস্থা। এ অসুবিধা সে অসুবিধা একটা না একটা লেগেই আছে।
দৈনন্দিন এই অবস্থার মাঝে আবার যদি নতুন করে কিছু চেপে বসে, তাহলে তা হয় প্রাণান্তকর, যাকে বলে বোঝার উপর শাকের আটি কিংবা গোদের উপর বিষ ফোড়া। মানুষ অবস্থার দাস, যে অবস্থায় সে পড়ুক না কেন তাকে তা মানিয়ে নিতে হয়। মানুষের সহ্য শক্তি অসীম, তাই কোনো কিছুই সহসা তাকে টলাতে পারে না। জটিলেশ্বরের জীবনও নানা জটিলতার মধ্যে কেটেছে। নামের সঙ্গে জীবনের এমন অদ্ভুত মিল বড় একটা দেখা যায় না। একপাল ছেলে মেয়ের একটাও মানুষ হয়নি। রাত দিন মারামারি, ধরাধরি, ঝগড়াঝাটি একটা না একটা লেগেই আছে সংসারে। একা বৌদি অর্থাৎ জটিলেশ্বরের বউ মমতা দেবী মমতা মাখিয়ে সংসারটিকে আগলে রেখেছেন। এমন সহনশীল মহিলা সচরাচর চোখে পড়ে না। সারাদিন মুখ বুঝে কাজ করে চলেছে বেচারা। ছেলে মেয়েদের মুখে সবসময় মা এটা দাও সেটা দাও, এটা কি হলো সেটা কি হলো লেগেই আছে। তারপর ছিল জটিলেশ্বরের হাঁকডাক। টু শব্দটি না করে সবার হাতের উপর সব কিছু বুঝিয়ে যান মমতা দেবী। এক এক সময় বুদ্ধিশ্বর অবাক হয়ে যায়। বাড়িতে এত লোকজন, কেউ কোনো কিছুর খোঁজ রাখেন না, অথচ মমতা দেবীর যেন সব নখদর্পণে। কোনো কিছুতে না নেই তার মুখে, কোনো সময় রাগ নেই, নেই মুখে কোনো কটু কথা। নিমতলা মহা শ্মশান। শ্মশান বলতে একটা শূন্যতা যেন মনের মধ্যে হাহাকার করে ফেলে। মায়া নেই, মমতা নেই, অসার শূন্যতা। শুধু উদাস হাওয়া কেঁদে কেঁদে ফেরে। নিমতলা শ্মশানে কিন্তু সেই উদাস হাওয়ার কোনো সন্ধান পেলেন না বুদ্ধিশ্বর। এখানেও যেন সংসার জীবনের কর্মব্যস্ততার কর্মচাঞ্চল্য। লোকজনের ভিড়, দোকান পসার, খাওয়া দাওয়ার মাঝে বোঝাই যায় না এখানে শেষ হয়ে যাচ্ছে জীবনের সব কিছু। এখানেও রেশনের মতো লম্বা লাইন পড়ে গেছে শবদাহ করতে। টাকা জমা দিয়েও সময় মতো কাঠ পাওয়া যায় না। ডোমদের বারবার খোসামত করতে হয় তাড়াতাড়ি চিতাটা সাজিয়ে দেওয়ার জন্য। গ্রামের শ্মশানে দেখেছি শবদাহের পর আর কিছু থাকে না, কিন্তু এখানে তা নয়। এখানে শেষের পরেও শুরু আছে। মৃতের বিছানা কাঁথা, মশারি, বালিশ, খাট কিছুই এখানে ফেলা যায় না। সমস্ত কিছু নেওয়ার জন্য লোকের কাড়াকাড়ি। মৃতের জামা কাপড়ও পরে থাকে না। এইসব জিনিস বিক্রি করে ওদের অচল জীবন সচল হয়ে ওঠে। হাসি ফোটে ওদের ছেলে মেয়েদের মুখে। ওরাও মানুষ, কিন্তু ওদের মানুষ বলে মানুষের কাছে মনে হয় কি? মানুষের শোক, দুঃখ, কান্না নিয়ে এদের হাসি সুখ। মানুষের শেষ হয়ে যাওয়ার মাঝে এদের বাঁচার ইশারা। বুদ্ধিশ্বর শ্মশানে গিয়ে দেখে তখনও সব চিতায় ওঠানো হয়নি। জটিলেশ্বরের ছেলেরা কেউ তার বাবার কাছে নেই। তারা কেউ সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে গল্পগুজব করছে। মৃতদেহ আগলে রেখেছে অন্য লোক। বুদ্ধিশ্বর কিছু সময়ের জন্য বুদ্ধি হারিয়ে ফেলল। এসব কি দেখছে সে? যে সারা জীবন দুঃখ কষ্টের সাথে সংগ্রাম করে নিজে পরাজিত হয়ে ছেলে মেয়েদের সুখের ব্যবস্থা করে দিয়ে গেল, তার চিরবিদায় বেলায় তার জন্য কোনো সমবেদনা নেই তার ছেলেদের। কোনো শোকের চিহ্নও দেখা গেল না তাদের চোখে মুখে। এই সংসার, এই জীবন। ক্ষণিক পরেই বুদ্ধিশ্বর বুঝল এই চিন্তা করে এখন আর লাভ নেই। এখন তাকে কর্তব্য করে যেতে হবে। যাই কিছু ঘটুক না কেন, কর্তব্যে অবহেলা করা চলবে না। যে যেমন বোঝে তাকে সেই পথেই বসতে দেওয়া বুদ্ধিমানের কাজ। বুদ্ধিশ্বর কর্মব্যস্ত হয়ে পড়ল। এদিকের কাজ সেরে তাকে আবার ফিরতে হবে। যত রাতই হোক, যত কষ্টই হোক, কর্তব্য সে কথা শুনবে না। বাস্তবের চাবুক মেরে সে তার কাজ আদায় করে নেবে।
জটিলেশ্বরের বড় ছেলে কাবুলকে ডেকে বুদ্ধিশ্বর জিজ্ঞেস করলেন, কাবুল, এদিকে কত দূর কি করলে? সে আপনাকে কিছু ভাবতে হবে না কাকাবাবু, সব ব্যবস্থা হয়ে গেছে। হবে না? কাকে এনেছি জানেন? না, তা জানবো কেমন করে? পটলাকে চেনেন না? যজ্ঞেশ্বর মহাপাত্রের ছেলে, আমার বন্ধু। এবারে ক্যারাটে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে পটলা। শুধু কি ক্যারাটে, যে কোনো লাইনে ওকে দেন, উড়ি মেরে সে কাজ উদ্ধার করে তাক লাগিয়ে দেবে ও। 85টি মরা পুরানো হয়ে গেছে ওর। এটা নিয়ে হবে 86। ও বলেছে এ ব্যাপারে ও বিশ্ব রেকর্ড করবে। ও আরও বলেছে, অনেকেই তো অনেক পুজো করে নাম করেছে, ডাকিনী যোগিনীর পুজো করে ও সব রেকর্ড ম্লান করে দেবে। শীঘ্রই এই ব্যাপারে ও একটা মিটিং ডাকবে। 101 জন অ্যাসিস্ট্যান্ট নেবে ও সমগ্র লেক টাউনের বাছাই করা 1000 ছেলে থেকে। আমাকে সেই অ্যাসিস্ট্যান্টদের হেড করবে বলেছে ও। আপনি বুড়ো মানুষ, আপনি এক জায়গায় বসুন, আপনাকে কিছু চিন্তা করতে হবে না। আবলুর বন্ধু পটলা কবে কাকে তাক লাগাবে জানি না, তার আগে আমারই তাক লেগে গেল। ভূতনাথ মন্দিরের পাশে বিশ্রামাগারে গিয়ে বসেছি, কিন্তু সেখানেও শান্তি নেই। কয়েকটি যুবক ছেলে দেখি ছোট ছোট কলকেতে ধোয়ার কুণ্ডলির কম্পিটিশন চালিয়েছে। এসব নেশায় যেসব নেশাখোরদের কথা মনের আনায় ভেসে ওঠে, তাদের চেহারার সাথে এদের মিল নেই। তারা কেউ ছিল শুকনো বাঁশের মতো তালপাতার সিপাই, কিংবা জটাজুটধারী গদাই লস্কর। কারো চোখ জবা ফুলের মতো টকটকে লাল, কারো সর্বাঙ্গে ছাই মাখা ভস্মভূষণ। যুগ পাল্টেছে। সারাদিন পরিশ্রমেই হোক আর গঙ্গার শীতল ছোঁয়াতেই হোক, একটু ঢুলুনি এসেছিল বুদ্ধিশ্বরের চোখে। হঠাৎ সে ঢুলুনি ঢুলে পড়ে গেল তার কানে। গেল কে যেন ডাকছে, আরে আয় পটলা, পটলা, চল মেসোমশাইয়ের কি ব্যবস্থা হলো দেখে আসি, ওরা আবার খুঁজে বেড়াবে তোকে। বুদ্ধিশ্বর চোখ খুলল, দেখল বিশ্বজয়ী পটলাকে। আহা, পটল চেরা চোখ, ঝাঁকড়া চুল, ঢুলে ঢুলে পড়ছে। নরকের নরককুণ্ডে পড়তে হবে জেনেও যে কথাটা মনে এসে গেল সেটা না বলে পারছে না বুদ্ধিশ্বর। পটলাকে দেখে তার মনে হলো যেন নদের নিমাই। নদের নিমাই নিমতলায় জন্মেছিল, এও সেই নিমতলা, তবে নিম গাছ নেই, এই যা। হয়তো একদিন এখানেও নিম গাছ ছিল। বুদ্ধিশ্বর বুঝল ব্যাপার সুবিধার নয়। নিমাই চাঁদের ভরসায় থাকলে ভব নদী পার হওয়া গেলেও গঙ্গা পার হওয়া যাবে কিনা সন্দেহ। জটিলেশ্বরের মেজ ছেলে বাবলুকে ডেকে তিনি ব্যাপারটা বললেন। বাবলু ছেলেটি ভালো, কথায় বিস্ময়ী না হয়ে কাজে হতে চায়। এর উপর একটু ভরসা করা যেতে পারে। বাবলু মন দিয়ে কথাগুলো শুনল, বুঝল ব্যাপারটা। 2-1 জন বন্ধুবান্ধব নিয়ে শবদাহের ব্যবস্থায় গেল। শেষ পর্যন্ত অবশ্য সব মিটল। 3 কলসি গঙ্গা জল ঢেলে জটিলেশ্বরের জ্বালা যন্ত্রণা চিরদিনের জন্য শান্তি করে বাড়ির পথ ধরলেন বুদ্ধিশ্বর। রাত প্রায় 11টা। এই রাতে পৌষ মাসে গঙ্গা স্নান করার যে কি মহিমা, তা যে না করেছে সে বুঝবে না। হাড় কাঁপুনি শীত আর কনকনে ঠান্ডার মধ্যে দাঁতে দাঁত ঠকঠক করে মাড়ি কাঁপাতে কাঁপাতে বুদ্ধিশ্বর শুনলেন আর সবাই রাতটুকু শ্মশানেই কাটিয়ে ভোরে বাড়ি ফিরবে। সেই জন্য কেউ আর স্নান করল না। ওদের তালে তাল মিলালে তার চলবে না, তার অফিস আছে। ভোর হলে হাজারো গন্ডা কাজ। ওদের মতো ভবঘুরে বাউন্ডেলে আখ্যা নিয়ে বিশ্বজয়ী হওয়ার বয়স বুদ্ধিশ্বরের নেই। তার তো এখন যাওয়ার বয়স। জটিলেশ্বর চলে গেল, যজ্ঞেশ্বর যাব। সেই বা আর কতদিন টিকবে? বয়সের দোষেই হোক কিংবা পিতামাতার গুণেই হোক, যত দিন যাচ্ছে ততই যেন
সূচিবায়ুগ্রস্ত হয়ে পড়ছে বুদ্ধিশ্বর। শ্মশানে এসেও ছেলেদের কিন্তু ওসব বালাই নেই। মরা পোড়ানো, মরা ছোঁয়া প্রভৃতি নানান রকম ঘাটাঘাটির মধ্যেও ওরা পুরি পরোটা, আলুর দম, ঘুগনি, চা, সিঙ্গারা, রসগোল্লা অম্লান বদনে খেয়ে যাচ্ছে। পান, বিড়ি, সিগারেট তো কোনো ব্যাপারই না ওদের কাছে। এদিকে পেটে ছুঁচো ডন বৈঠক দিলেও একমাত্র চা ছাড়া অন্য কিছু খাওয়া তো দূরের কথা, ভাবতেই গা গুলিয়ে ওঠে বুদ্ধিশ্বরের। মরা পোড়ানো গন্ধতেই অন্নপ্রাশনের ভাত উঠে আসতে চায় পেট থেকে। তারপর আবার খাওয়া। আর যেই পারুক, সে পারবে না। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বার তিনেক চা খেয়েছে সে, কিন্তু এত সহজে এত হিম পড়া শীতকে কাবু করা যায় না। একে তাড়াতে হলে রীতিমতো কাঠখড় পোড়ানোর প্রয়োজন। যে থাকার সে থাকুক, যে যাবার সে যাক। যার সঙ্গে সম্বন্ধ সেই যখন চলে গেল, তখন অন্যদের নিয়ে কি হবে? যার চিন্তা সেই করবে। বুদ্ধিশ্বর রওনা দিল। নিমতলা স্টেশন হতে 11:05 চক্ররেল পেয়ে গেল সে। উল্টোডাঙ্গা নেমে বাস না পেলেও ট্যাক্সি ঠিক পেয়ে যাবে। একে শীতের রাত, তারপর রাত 11টা, প্যাসেঞ্জার না থাকায় স্বাভাবিক কম্পার্টমেন্টে। কিন্তু একেবারে ফাঁকা থাকবে চিন্তা করেনি বুদ্ধিশ্বর। কিন্তু সে যে কম্পার্টমেন্টে উঠল তা একেবারে ফাঁকাই মনে হলো। টিম টিম করে একটা বাল্ব জ্বলছে, তাতে আলোর থেকে আধারই বেশি। কম্পার্টমেন্টের অবস্থা দেখে ভয় ভয় করতে লাগলো তার। কিন্তু উঠে পড়েছে আর ট্রেনও ছেড়ে দিয়েছে। এখন আর ভয় করলে করার কিছু নেই। চাদর জড়িয়ে জড়সড় হয়ে বসল বুদ্ধিশ্বর। ট্রেন চলছে। জানলা সব বন্ধ থাকায় বাইরের কিছু দেখা যাচ্ছে না। মাঝে মাঝে শুধু ভোঁ ভোঁ করে কিছু যান্ত্রিক শব্দ কানে ভেসে আসছে। একটু ঢুরুনি এসে গেছিল। সতর্ক থাকা সত্ত্বেও চোখ দুটো কখন যেন বুজে গিয়েছিল। চোখের আর দোষ কি? সেই ভোর 5টায় উঠে আবার 5টা বাজতে চলল। একটু বিশ্রাম নেই এর মধ্যে। যার যত কাজই থাকুক না কেন, তার জন্যও আর তার দেহ দায়ী নয়। সে তার কাজ করে যাবে। কর্তব্যবোধ, মানবতা প্রভৃতি দেখলে তার চলবে না। তার সময় মতো বিশ্রাম চাই। যাক সে কথা। সত্য কথা এই যে বুদ্ধিশ্বরের চোখ দুটো বুঝে গিয়েছিল এবং সে বসে বসে ঢুলছিল। হঠাৎ ঢুলুনি বন্ধ হলো। সজাগ হলো সে। তার কানে গেল কে যেন কাঁদছে। কে কাঁদে? কম্পার্টমেন্টে কেউ তো ছিল না সে ছাড়া। কুমারটুলি ঘাট থেকে কেউ উঠেছে নিশ্চয়ই। চোখ খুললে সে এদিকে ওদিকে তাকিয়ে দেখল, হ্যাঁ, একটা লোক তার থেকে 2টো বেঞ্চি দূরে সামনেই বসে আছে। বুড়ো বলেই মনে হলো লোকটিকে। গায়ে একটা কম্বল জড়ানো। বুদ্ধিশ্বর জিজ্ঞেস করল, কাঁদছ কেন কর্তা? কোনো সাড়া দিল না বুড়োটি। সেও আর কিছু বলল না। কিন্তু পরে দেখে আবার কাঁদছে বুড়োটি। আবার সে বলল, এই যে শুনছ? আরে কাঁদছ কেন? কি হয়েছে? বুড়ো এবার কান্না জড়িত স্বরে উত্তর দিল, কি আর হবে, যা হওয়ার তাই হয়ে গেল। আমাকে একা ফেলে চলে গেল। সারা জীবন জ্বালিয়ে স্বাদ মিটল না বুড়ির, তাই যাওয়ার সময় জ্বালিয়ে গেল। বুদ্ধিশ্বর বুঝল বুড়োর বউ মারা গেছে নিশ্চয়ই। জিজ্ঞেস করল, কি হয়েছিল বউয়ের? হবে আবার কি, এটা সেটা হাজারো ব্যাধি। শেষে ব্যাধির হাত থেকেও রেহাই পেল আর আমাকে রেহাই দিয়ে গেল। তোমার ছেলে মেয়ে কেউ নেই? ছেলে মেয়ে ছিল, তারা সব আগেই গেছে। আগে গিয়ে সব ব্যবস্থা করে পরে মাকে নিয়ে গেল। মা সোহাগী সব, মাকে নেবে না। এদিকে বুড়ো বাপের যে কি অবস্থা হবে সে চিন্তা নেই। স্বার্থপর, সব স্বার্থপর। যাকগে, ভালোই হয়েছে, আপদ গেছে।
আর আমাকে কি জব্দ করবি? কথায় বলে ন্যাংটোর নেই বাটপারের ভয়। আমার আর কি, আমার যেখানে রাত সেখানে কাঁধ। 10 দুয়ারে তো আর আমার বন্ধ করতে পারবি না যে না খেয়ে মরব। তবে আর আমার অত ভাবনা কিসের? কর্তা, থাকো কোথায়? থাকবো আবার কোন চুলোয়? থাকি রেল কোয়ার্টারে। রেল কোয়ার্টারে? ওরে বাবা, রেলে চাকরি করতে নাকি? চাকরি বটে, তবে একটু ফারাক আছে এই যা। চাকরির বদলে চাকর হবে। আর কোয়ার্টার? বাবু লেখাপড়া জানা বুদ্ধিমান মানুষ হয়ে আর এটা বুঝলেন না যে রেল লাইনের ধার দিয়ে যে অসংখ্য ঝুপড়িগুলো গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো, ওগুলোই আমরা রেল কোয়ার্টার বলি। হাজার হলেও রেল কোম্পানির জায়গাতেই ঘরগুলো। বুদ্ধিশ্বর বুঝল বুড়ো চাকরগিরি করলেও বুদ্ধি ধরে। জিজ্ঞেস করল সে, কবে মারা গেল বুড়ি? এই তো পুড়িয়ে এলাম। উঠলে কোথা থেকে? কেন, নিমতলা থেকে। নিমতলা থেকে? নিমতলা থেকে আমিও উঠলাম। কই, তোমাকে তো দেখলাম না। আমার একটু লেট হয়ে গেছিল। স্টেশনে এসে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে, অনেক দূর চলেও গেছে। কি আর করি, দৌড়ে উঠতে হলো শেষ পর্যন্ত। অভ্যাস হলেও এখন কষ্ট হয়, হাজার হলেও বয়স হয়েছে। দৌড়ে উঠলে? বলো কি, চলন্ত ট্রেনে আবার দৌড়ে ওঠা যায় নাকি? বুড়ো একটু কাষ্ঠ হাসি হেসে বলল, আমরা সবই পারি, আমাদের অসাধ্য কাজ নেই। সে কি বলে কি বুড়ো, পাগল নাকি? না হলে ট্রেনের সঙ্গে কেউ দৌড়েতে পারে? নেহাতেই মাথা খারাপ লোকটি। হ্যাঁ, ঠিক তাই। এতক্ষণে যেসব কথাবার্তা বলেছে তা সবই পাগলের পাগলামি ছাড়া আর কিছু নয়। না, আজকের দিনটাই দেখছি অলক্ষণে। আর মুখ দেখে সে আজ ঘুম থেকে উঠেছে কে জানে। বুড়োর পাগলামিতে যে কিছুটা কাজ না হয়েছে তা নয়। কিছুক্ষণের জন্য জটিলেশ্বরের কথা মন থেকে মুছে গেছিল বুদ্ধিশ্বরের। আবার তার মাথায় চেপে বসল। ঘূর্ণিঝড়ের মতো নানা কথা এসে সব কিছু তালগোল পাকিয়ে দিতে থাকল। নামতে হবে এবার। উল্টোডাঙায় এসে গেল। বুদ্ধিশ্বরের মৌনতা দেখে এবার বুড়োই বলল, কি বাবু, রাগ করলেন নাকি? পাগল ঠাউরেছেন নিশ্চয়ই আমাকে। তা পাগল ছাড়া আর কি? পৃথিবীতে কে না পাগল বলুন? আপনি কি কম পাগল? না হলে বন্ধুর মৃত্যু কার না হয়? তাই বলে আপনার মতো ভাবনা চিন্তা করে কজন বলতে পারেন? আশ্চর্য হলো বুদ্ধিশ্বর। বলে কি লোকটা? তার মনের কথাও জানলো কেমন করে? এতক্ষণের সন্দেহটা আরও জমাট বাঁধল। তবে কি একটা বিশ্রী শব্দ কানে এসে বাজল। শিউরে উঠল বুদ্ধিশ্বর। ভয়ে ভয়ে বুড়োটার দিকে তাকাতেই প্রাণ শুকিয়ে গেল তার। কোথায় বুড়ো? এ তো একটা কঙ্কাল বসে আছে। চোখ দুটোর বদলে দুটো কালো গর্ত সেখানে জমাট বেঁধে আছে। আর সব জায়গায় শুধু হাড় আর হাড়। হাড়গুলো এমন বিশ্রীভাবে উৎকট হয়ে রয়েছে যে সেই বীভৎস দৃশ্য দেখলে প্রাণ খাঁচা ছাড়া হয়ে যায়। বাঁচার কোনো আশা আর থাকে না। মৃত্যুর হাতছানি দুর্বার গতিতে এগিয়ে আসে। তাকে ঠেকানোর সাধ্য নেই কারো। ভয়ে কাঁপতে লাগলো বুদ্ধিশ্বর। নামবে যে সে শক্তি তখন আর তার নেই। এও কি সম্ভব? জলজ্জান্ত একটা ভূতের সঙ্গে এতক্ষণ ধরে কাটালো সে, কথাবার্তা বলল। তার অবস্থা দেখে ভূতেরই হয়তো একটু দয়া হলো। সে বলল, ভয় পাবেন না বাবু, আমি আপনার কোনো ক্ষতি করব না। একটা কথা বলতে পারেন, ভূত দেখে আপনারা অত ভয় পান কেন? আমরা তো আপনাদেরই একজন। আপনার দেহের রূপ বদলাই তো আমার দেহ। আমাকে দেখে ভয় পেলে আপনাকে দেখেও তো লোকের ভয় পাওয়া উচিত। কারণ ছোটবেলায় আপনার যে মন ভোলানো রূপ ছিল
এখন কি আর সেই রূপ আপনার আছে? এই ভুবন ভোলানো হাসি, স্বপ্ন জড়ানো চোখ, মাথা ভর্তি চুল, নধর দেহ, কোথায়? আপনাকে দেখলেও তো তবে ভয় পাওয়ার কথা, কিন্তু কই, তাকেও পায় না। দোষ বুঝি কেবল আমাদেরই? ভূতটা বলে কি? ভূত হলেও কথাটা তো ভূতের মতো নয়। যথেষ্ট সত্যতা রয়েছে কথাটার মধ্যে। বিরাট একটা দার্শনিকতা রয়েছে কথাগুলোর মধ্যে। সত্যিই তো, ভূত দেখে আমাদের ভয় পাওয়া উচিত না। আমাদের একটা রূপই তো ভূত। সত্যি কথা বলতে গেলে ভূত অর্থাৎ কঙ্কালই তো আমাদের মানুষ রূপের ধারক বাহক। প্রতিমায় রূপের জৌলুস ফোটানো কখনোই সম্ভব হতো না যদি না তাতে বাঁশ কাঠের কাঠামো না থাকতো। একটা ভূতের মাথায় যে বুদ্ধি আছে, আমাদের মাথায় দেখছি তাও নেই। ধিক আমাদের বুদ্ধির বাহাদুরি। ভয় কমল বুদ্ধিশ্বরের। ট্রেনটা উল্টোডাঙ্গা স্টেশনে থামতে নেমে পড়ল সে। বাস পেলে ভালো, না পেলে ট্যাক্সি নিশ্চয়ই পেয়ে যাবে। কিভাবে বাড়ি পৌঁছবে, বাড়ি পৌঁছে কি করবে, সেসব কথা এখন আর তার মনে জট পাকাচ্ছে না। তার মন ছুটে যাচ্ছে বারবার সেই বুড়ো ভূতটার কথায়। সে যেন একটা দিব্য দৃষ্টি দিয়ে গেল, চোখ খুলে দেখিয়ে দিয়ে গেল সামনের অজানা অনন্তকে।